স্পর্শক ও অভিলম্ব ক্লাস 12 পার্ট 3। তো আজকের পার্টটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আগের পার্টে কিছু অঙ্ক সলভ করছিলাম। তো আগের পার্টটা দেখে তারপর কিন্তু এই পার্টটা দেখবে। তো আজকে আমরা কিছু সূত্র শিখবো, সেই সূত্রের বেস করে কিন্তু আরো কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো 1 নাম্বার নোটটা দেখো কি বলছে যে y = fx বক্রে x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক y = mx + c সরলরেখার সমান্তরাল হলে কি কন্ডিশন হোল্ড করে সেটা আমরা লিখছি। তাহলে তার আগে একটা ছবি আঁকি। ধরে নাও এটা হচ্ছে একটা অপেক্ষক y = fx বক্র, হ্যাঁ, y = fx একটা বক্র। সেই বক্রের বলছে x1, y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে একটা যদি আমি স্পর্শক অঙ্কন করি, এটা ধরে নাও স্পর্শক x1, y1 বিন্দুতে, এটা হলো স্পর্শক। সেই স্পর্শক বলছে একটা সরলরেখা যদি সমান্তরাল হয়, ধরে নাও এটা হলো সরলরেখাটা, সেই সরলরেখাটা কোন সরলরেখাটা y = mx + c, mx + c। তোমরা জানো এটা হচ্ছে সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার, এম হচ্ছে তার প্রবণতা, আর সি হচ্ছে কি ওয়াই অক্ষের এই যে মূলবিন্দু থেকে এটুকু দূরত্ব হচ্ছে সি, আর প্রবণতা হচ্ছে এম। তাহলে বলছে ওয়াই = fx এই বক্রের x1, y1 বিন্দুতে যে অঙ্কিত স্পর্শক যদি y = mx + c সরলরেখার সমান্তরাল হয়, তাহলে একটা কন্ডিশন হোল্ড করে। সে কি কি কন্ডিশন বলছে? এই যে স্পর্শকের প্রবণতা এট দ্য পয়েন্ট x1, y1, x1, y1 পয়েন্টে স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা বলছে সেম হয়ে যায়। সরলরেখার প্রবণতা সেম হয়ে যায়। সরলরেখার প্রবণতা হচ্ছে এম। আমরা ক্লাস 11-এ শিখছিলাম যে দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা কি হয়ে যায়? সেম হয়ে যায়, ঠিক আছে? একইভাবে মনে রাখবে যে এই যে y = fx বক্রে, হ্যাঁ, x1, y1 বিন্দুতে অঙ্কিত যদি অভিলম্ব y = mx + c এই সরলরেখার সমান্তরাল হয়, তাহলে অভিলম্বের ক্ষেত্রে মনে রাখবে যে অভিলম্বের প্রবণতা dx dy at the point x1, y1 এই যে অভিলম্বের প্রবণতাটা সরলরেখার প্রবণতার সাথে সেম হয়ে যায়। একই জিনিস, যার অভিলম্ব এই জায়গাটায় জাস্ট কি হয়ে যাবে? অভিলম্ব। এটা হলো অভিলম্বের ক্ষেত্রে। তো লিখে দিলাম অভিলম্বের ক্ষেত্রে। 2 নাম্বার পয়েন্টে কি বলছে দেখো যে y = fx বক্রে x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক y = mx + c সরলরেখার উপর লম্ব হলে কি কন্ডিশন হোল্ড করবে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? ধরে নাও এটা হলো y = fx বক্র। ধরে নাও এটা হলো y = fx বক্র। এই বক্রের বলছে এখানে x1, y1 এইখানে বিন্দুটা আছে, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক একটা সরলরেখার উপর বলছে লম্ব। সেই সরলরেখাটা আগে এঁকে নেই। সেই সরলরেখাটা হলো y = mx + c। এটা হচ্ছে y = mx + c। সেই সরলরেখার উপর এই যে y = fx বক্রে x1, y1 বিন্দুতে ধরে নাও এইভাবে স্পর্শকটা এই সরলরেখার উপর লম্ব। এটা হলো স্পর্শক। তাহলে কি কন্ডিশন হোল্ড করবে? বলছে স্পর্শকের প্রবণতা, হ্যাঁ, স্পর্শকের প্রবণতা এই পয়েন্টে, তার মানে dy dx at the point x1, y1, এই যে এটা হলো স্পর্শকের প্রবণতা। আর বলছে এই সরলরেখার প্রবণতা, এদের যে গুণফল সেটা -1 হয়ে যায়। এটা কিন্তু ক্লাস 11-এই ছিল যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে কি হয়? তাদের প্রবণতার গুণফল কত হয়ে যায়? -1। এই স্পর্শক তো একটা সরলরেখা, তাহলে স্পর্শকের মানে সরলরেখার প্রবণতা এখানে কিভাবে বের করবো? dy dx, যেহেতু স্পর্শক at the point x1, y1, আর সরলরেখার প্রবণতা তো এখানে জানো m, তাহলে তাদের গুণফল -1 হতে হবে। একইভাবে যদি লেখাটা থাকে যে y = fx এই বক্রের x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক y স্পর্শকের জায়গায় লেখা থাকলো ধরে নাও অভিলম্ব y = mx + c সরলরেখার উপর লম্ব। তাহলে বলছে যে অভিলম্বের প্রবণতা আমরা কিভাবে বের করি? -dx dy পয়েন্টটাতে বসাবো, গুণন এই সরলরেখার প্রবণতা, তাদের গুণফল কত হয়ে যাবে? -1। ঠিক আছে? এই দুটো কন্ডিশন কিন্তু জানতে হবে। এরপর আমরা দুই একটা অঙ্ক সলভ করি।
দেখো 37 নম্বর কোশ্চেনটাই কিন্তু কনসেপ্টটাকে কাজে লাগবে। কি বলছে যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 7 সরলরেখার সমান্তরালে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 5 এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে কোনো একটা বক্রের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হলে তার কি দরকার? বিন্দু দরকার। তাহলে আমার এখানে কিন্তু বিন্দুটা নেই। একটা কন্ডিশন বলে দিছে, এই বক্রের সমান্তরাল একটা সরলরেখা গেছে, সেই বক্রের স্পর্শকের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। তো ধরে নাও অধিবৃত্তের অধিবৃত্তের যে ছবিটা, সেই ছবিটা আমি বক্র হিসেবে এখানে চিন্তা করছি। ধরে নাও এইরকম আছে, এটা হলো অধিবৃত্তটা, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ এক্স যে বক্র, সেই অধিবৃত্তের ছবিটা, সেই ছবিটা কি আছে এখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 5। তোমাকে অ্যাকুরেট ছবি না আঁকলেও চলবে, ঠিক আছে, জিনিসটা বুঝলেই হবে। বলছি এই যে বক্রের যে স্পর্শক, তার মানে এই বক্রের স্পর্শক হতে হলে একটা বিন্দুতে কি হতে হবে? স্পর্শ করতে হবে। সেই বিন্দুটা আমি ধরে নিচ্ছি এইচ কমা পি, এই বিন্দুটা আমাদের বের করতে হবে। এই বিন্দুতে যে স্পর্শকটা গেছে, সেই স্পর্শক বলছে একটা সরলরেখার সমান্তরাল। এটা হলো স্পর্শক। হুম এই স্পর্শকটা একটা সরলরেখার সমান্তরাল। এখানে সরলরেখাটা কি আছে? y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5। তার মানে y ইজ ইকুয়াল টু mx প্লাস 5 আকারে আছে। 2x প্লাস 5 মানে এটা কোন আকারে আছে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে আছে, তাই না? তাহলে বলছে এই বক্রের স্পর্শকের সমীকরণটা কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণ কোনো একটা বক্রে নির্ণয় করতে হলে আমাদের কি বিন্দুটা স্থানাঙ্ক জানা দরকার। তাহলে আমরা ধরে নিলাম এখানে বিন্দুটা হচ্ছে এইচ কমা কে, বিন্দুটা ধরে নিলাম বিন্দু, এটা হচ্ছে এইচ কমা কে, স্পর্শ বিন্দু। আমি শর্টকাট সবকিছু লিখছি। এখানে একটা কন্ডিশন রোল করছে কি, যদি এই বিন্দুতে এই বক্রের স্পর্শক এইটা হয়, তাহলে এই বক্রের এই যে স্পর্শক আর এই সরলরেখা কি পরস্পর সমান্তরাল। একটু আগে 1 নাম্বার নোটটা শিখে আসলাম যে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে স্পর্শকের যে প্রবণতা, তার মানে dy/dx কোন পয়েন্টে? এইচ কমা কে এই পয়েন্টে সরলরেখা প্রবণতার সাথে সেম। সরলরেখা প্রবণতা কত? 2, তাই না? সরলরেখার প্রবণতা 2। এটা 1 নাম্বার দিই। এই dy/dx কোথা থেকে বের করবো? এই বক্র থেকে। তাহলে বক্রটা এখানে কি আছে? y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 5। এইখান থেকে আমার dy/dx বের করতে হবে। তাহলে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। dy/dx ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 4। তাহলে dy/dx 2 কাটবে, এখানে 4 হলো। তাহলে dy/dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2/y। তাহলে dy/dx এটা হয়ে গেল 2/y। তাহলে h আর k মানে x এর জায়গায় h, y এর জায়গায় k বসালে এখানে কত হচ্ছে? বসালে হয়ে যাচ্ছে 2/k ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, তা 2 কাটলো, k এর ভ্যালু হয়ে গেল 1। k এর ভ্যালুটা পেয়ে গেলাম। এইবার আমাকে h এর ভ্যালুটা বের করতে হবে। আমরা কি লিখতে পারি যে এই যে h কমা k এই বিন্দুটি, এই বিন্দুটি কোথায় আছে? y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 5 বক্রে উপরিস্থিত। এই বক্রে তো উপরিস্থিত। তাহলে এই বক্রে যদি উপরিস্থিত হয়, তাহলে আমরা এই বিন্দু দিয়ে এই বক্রটাকে স্যাটিসফাই করাবো। তাহলে এখানে x এর জায়গায় h, y এর জায়গায় k বসালে কি হবে? k স্কোয়ার প্লাস 4h প্লাস 5 এটা পাবো। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 4h প্লাস 5, আর k এর ভ্যালু তো 1। তাহলে 1 স্কোয়ার মানে 1। তাহলে 4h হয়ে গেল -4। তাহলে h হয়ে গেল আমাদের -1। h আর k পেয়ে গেলাম। h আর k তাহলে বিন্দুটা কত পেলাম? -1, 1। তাহলে এখন কোনো একটা বক্র স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, সেটা শর্টকাট মেথডে ইউজ করব। কি, যে কোথাও যদি এক্স স্কোয়ার দেখলে এক্স x1, ওয়াই স্কোয়ার দেখলে y1, y1 আর x1 কি, এরা হচ্ছে স্পর্শবিন্দু, এই বিন্দুটা। তাহলে যদি আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই, অতএব -1, 1 বিন্দুতে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 5। এই বক্রের বলছে স্পর্শকের সমীকরণ কি হবে? y স্কোয়ারের জায়গায় y1, এই যে y1 বলতে এখানে 1, 4 কে আমরা লিখবো 2 × 2x বলতে আমরা কি লিখতে পারি? x minus 1 প্লাস 5। তার মানে এখানে y ইজ ইকুয়াল টু 2x minus 2 প্লাস 5। তার মানে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2x প্লাস 3। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো। এক্স স্কোয়ার থাকলে
2x থাকলে কি লিখি x প্লাস x1, আর x1 ভ্যালুটা তো -1, সেই জায়গাটায় এখানে ইউজ করলাম কিন্তু, ঠিক আছে। তাহলে এটা কোন অপশনটা হবে, যেখানে দেখবে y = 2x প্লাস 3, তার মানে বি নাম্বার অপশনটা। 25 নাম্বার কোশ্চেনটা দাও, কি বলছে যে x² প্লাস 3y² = 4, উপবৃত্তের যেসব স্পর্শক 3x প্লাস y মাইনাস 7 = 0 সরলরেখার উপর লম্ব, তাদের সমীকরণ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ধরে নাও এখানে উপবৃত্তের যে ছবিটা সেটা হচ্ছে এটা, এটা কিন্তু ধরে নিতে হবে একদম, এটা কিন্তু উপবৃত্তের ছবি না, ঠিক আছে। তাহলে x² প্লাস 3y² হচ্ছে 4। বলছে এই উপবৃত্তের যে স্পর্শক, স্পর্শক হলে একটা যে কোনো বিন্দুতে কি করে স্পর্শ করবে, এই যে স্পর্শক বলছে একটা সরলরেখার উপর লম্ব। তাহলে ধরে নাও এখানে একটা সরলরেখা নিলাম, সেই সরলরেখাটা এখানে কত, সেই সরলরেখাটা এখানে 3x প্লাস y মাইনাস 7 = 0। তাহলে একে আমরা y = mx প্লাস c ফর্মে লিখবো। যদি লিখি y = দেখো তো লেখা যায় -3x প্লাস 7। তাহলে দেখো এটা y = mx প্লাস c সরলরেখায় কনভার্ট হয়ে গেল। তাহলে এই যে বক্রের এখানে বক্রটা উপবৃত্ত, সেই উপবৃত্তের এই বিন্দুতে একটা যদি আমি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা বলছে এই সরলরেখার উপর কি লম্ব হবে। তাহলে স্পর্শক যদি হয় তাহলে এই বক্রের কোনো একটা বিন্দুতে কি করবে, স্পর্শ করবে। সেই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি h, k। তাহলে h, k বিন্দুটা যদি নির্ণয় করতে পারি তাহলেই হলো। যেহেতু এই যে স্পর্শক, হ্যাঁ, এই স্পর্শক এই সরলরেখার উপর লম্ব, তাহলে শর্ত মতে এখানে কি বলা যায় যে স্পর্শকের প্রবণতা মানে dy dx এট দ্য পয়েন্ট h, k তে, আর সরলরেখার প্রবণতা সেটা হচ্ছে -3, সরলরেখার প্রবণতা হচ্ছে -3, এদের যে গুণফল সেটা হচ্ছে -1। তাহলে এখান থেকে dy dx এট দ্য পয়েন্ট h, k মাইনাস মাইনাস কেটে গেল 1/3 লেখা যায়। এবার dy dx কোথা থেকে নির্ণয় করবো, বক্রটা থেকে। এদিকে আমরা করি x² প্লাস 3y² = 4। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কারণ dy dx লাগবে 2x প্লাস 6y dy dx হচ্ছে 4। এইখান থেকে dy dx টা নির্ণয় করবো। তাহলে 2 দিয়ে আবার ভাগ করা যায়। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে x প্লাস 3y dy dx এইটা কিন্তু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে dy dx কত, মাইনাস x বাই হচ্ছে 3y। তাহলে dy dx যদি মাইনাস x বাই 3y হয়, আর পয়েন্টটা যদি বসাই h, k, তার মানে x এর জায়গায় h আর y এর জায়গায় k বসালে কি হবে, মাইনাস h বাই হচ্ছে কত, 3k হচ্ছে 1/3। তাহলে এই যে 3 কাটলো, তার মানে মাইনাস h k। তাহলে k এর জায়গায় আমি কত লিখতে পারি, মাইনাস h, বা মাইনাস h এর জায়গায় আমি লিখতে পারি k। এবার দেখো এইচ আর কে, এই দুইটা বিন্দু মানে এইচ আর কে, এই বিন্দুটা কোথায় অবস্থিত, এই বক্রে উপস্থিত। তাহলে এই বক্রের উপস্থিত হওয়ার দরুন আবার এই বিন্দুটা দিয়ে ওই বক্রটা স্যাটিসফাই হবে। তাহলে কি লিখতে পারি h² প্লাস 3k² হচ্ছে 4। কারণ এই বিন্দুটা বক্রে উপস্থিত মানে উপবৃত্তে উপস্থিত, তাহলে উপবৃত্তের সমীকরণটা কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে কে এর জায়গায় না আমরা কি লিখবো, কে এর জায়গায় মাইনাস এইচ এর হোল স্কোয়ার, তাহলে 3 থাকলো, মাইনাস এইচ এর হোল স্কোয়ার হচ্ছে 4। তাহলে এখানে 3h² আর h² যোগ করলে 4h² হলো, 4h² হচ্ছে 4। তাহলে h² 1। তাহলে h এর ভ্যালু প্লাস মাইনাস 1। আচ্ছা, যখন h এর ভ্যালু প্লাস 1, তখন k এর ভ্যালু মাইনাস 1। কারণ হচ্ছে এই যে k মাইনাস h, তাই না। যখন h -1 তখন k পাচ্ছি হচ্ছে 1। তাহলে এখানে বিন্দুগুলো কি কি পেলাম, বিন্দু হচ্ছে একটা 1, -1 এবং আর একটা পাচ্ছি হচ্ছে -1, 1। যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবে। তাহলে এই বিন্দুতে ধরে নাও স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো কোন বক্রে, x² প্লাস 3y² 4। তাহলে আমরা এই বিন্দুতে 1, -1, এই বিন্দুতে একটা করলেই কিন্তু মিলে যায়, প্লাস মাইনাস দিয়ে আসে অ্যান্সারটা। তো যে কোনো একটা বিন্দুতে করলেই দেখবে অটোমেটিক্যালি বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে। 3x² প্লাস 3y² 4 উপবৃত্তের উপবৃত্তের স্পর্শকের সমীকরণ, এগুলো তো আর যখন পরীক্ষা থাকবে তখন লিখবে না, আমি জাস্ট প্র্যাকটিসের সুবিধার্থে তোমাদের লিখে দিচ্ছি। আচ্ছা, x² জায়গায় কি বসাবো, x ইন্টু x1 বলতে এখানে কত 1, প্লাস 3 ইন্টু y² জায়গায় কি লিখবো, y ইন্টু y1 4। তার মানে এখানে কি পাচ্ছি, x মাইনাস 3y 4। পরের বিন্দুটা যদি নাও বের করো না, তবু সেটা সি নাম্বার অপশন হবে। কারণ দেখো 4 আর কোথাও নেই, সব x মাইনাস 3y দিয়ে আছে, কিন্তু 4 কোথাও নেই, এই জায়গায় আছে। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার, পরের বিন্দুটা না বের করলেও কিন্তু হবে। তাহলে সি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। একটা বিন্দু বের করলেই হয় যদি উত্তরগুলো এইভাবে থাকে, প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 4, হ্যাঁ। আর যদি আর একটা 4 এর থাকতো তাহলে কিন্তু করতেই হতো, ঠিক আছে।
এরপরে আমরা শিখব সবথেকে ইম্পোর্টেন্ট একটা পার্ট কি, যে y f(x) বক্রে কোনো সরলরেখা স্পর্শক হওয়ার শর্ত ও স্পর্শক বিন্দু নির্ণয়। ভালো করে বুঝবে জিনিসটা। হুম, ধরে নাও এইটা হচ্ছে একটা বক্র y f(x). y f(x) একটা বক্র। এই বক্রে কোনো একটা সরলরেখা কি শর্তে স্পর্শক হবে সেটা আমরা নির্ণয় করব। আর যদি স্পর্শ করে তাহলে স্পর্শক বিন্দু কত? ধরে নাও একটা সরলরেখা এই বিন্দুতে, তাহলে ধরে নাও x1, y1 বিন্দুতে এ কি করছে? স্পর্শ করছে। তাহলে এটা হয়ে গেল স্পর্শক। তাহলে বলছে কোন শর্ত মেনটেন করলে এই বিন্দুতে সে স্পর্শক হবে। আর যেহেতু কোনো একটা বিন্দুতে সে স্পর্শ করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করছে, হ্যাঁ, তাহলে বলছে যে এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা কত। সেটা আমরা একটা নোটে শিখে নিব। আর একটা কি বলতো এক্সাম্পল করলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তার আগে একটা নোট বলি, এই নোটটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। দেখো, যে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, এটা একটা সরলরেখা। আর বলছে a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এটা একটা সরলরেখা। বলছে দুইটা সরলরেখা অভিন্ন। এই জিনিসটা একটু বুঝতে হবে, দুইটা সরলরেখা অভিন্ন, 1 আর 2, এই দুইটা সরলরেখা অভিন্ন কখন? বলছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। যেমন একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4, আর আমি বললাম যে 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 8, এই দুইটা সরলরেখা কি একই? বলবে হ্যাঁ। কেন? এটা 2 দিয়ে দেখো ভাগ করলে আগে সরলরেখাটা আসে। তাহলে দুইটা সরলরেখাকে কনভার্ট করা যায় 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4। তারা একই। অথবা তুমি এভাবে বলতে পারো এই যে a1 বাই a2 মানে 2 এর নিচে 4 মানে হাফ, 3 এর নিচে 6 মানে হাফ, 4 এর নিচে 8 মানে সেটা হাফ। বা এরকমও বলতে পারো 4 এর নিচে 2 মানে 2, 6 এর নিচে 3 মানে 2, 8 এর নিচে 4 মানে 2। এই কন্ডিশনটা হোল্ড করছে, তাহলে এই দুইটা সরলরেখা আর কিছুই না, সেটা একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে আমরা একটা বক্র নিয়ে নিলাম, সেই বক্রটা হচ্ছে এখানে বৃত্ত, হ্যাঁ? আর সরলরেখাটা নিয়ে নিলাম lx প্লাস my ইজ ইকুয়াল টু 1। এই সরলরেখা বলছে স্পর্শক হওয়ার শর্ত আর বলছে স্পর্শক বিন্দু সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে বক্রটা কি নিলাম? বৃত্ত। তাহলে আমি অ্যাকুরেট একদম বৃত্তের ছবি কিন্তু আঁকছি না, এইভাবে দিলাম যে y ইজ ইকুয়াল টু fx, যেখানে বক্রটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কোন শর্তে এই বৃত্তকে স্পর্শ করবে? তো আমরা কিভাবে এইটার সলিউশন করব? তাহলে আমরা না প্রদত্ত যে সরলরেখাটা আর এই যে বক্রটা সেটা আমরা লিখে নেব। তাহলে এটা হচ্ছে 1 নং সরলরেখা, আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা হচ্ছে 2 নং বৃত্তটা, ঠিক আছে? আমরা প্রথমে ধরে নিব, হ্যাঁ, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এই যে এক, ধরে নিব জিনিসটা যে এক সরলরেখা বা 1 নং সরলরেখা, আমি ধরে নিচ্ছি যে 1 নং সরলরেখা, জোর করে ধরে নিচ্ছি যে 1 নং সরলরেখা 2 নং বৃত্তে বৃত্তে যে x1, y1 বিন্দুতে 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 হচ্ছে স্পর্শ করে। তাহলে আমি জোর করে ধরে নিলাম এই যে lx প্লাস my, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা lx প্লাস my ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটা এই বক্রকে x1, y1 বিন্দুতে কি করে? স্পর্শ করে। এবার আমরা কি করব? 2 নং বক্রের এই বিন্দুতে, 2 নং বক্রটা কি আছে? বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তাহলে 2 নং থেকে আমরা কি করব? যে x1, y1 বিন্দুতে বিন্দুতে 2 নং বৃত্তের 2 নং বৃত্তে স্পর্শকের সমীকরণ নির্ণয়। স্পর্শকের সমীকরণটা কি হবে? স্পর্শকের সমীকরণটা হবে x1, y1 বিন্দুতে যেহেতু বলছি, তাহলে x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু স্কয়ার। তাহলে এটা একটা স্পর্শকের সমীকরণ পেলাম 3। স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম 3 নং। তাহলে এবার তোমাকে বললাম যে 1 আর 3 এই যে দুইটা সরলরেখা পেলাম তারা অভিন্ন। কারণ কি? কারণ দেখো আমি প্রথমে ধরে নিলাম যে x1, y1 বিন্দুতে এই যে বক্রটার মানে বৃত্তটার এই বিন্দুতে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটা হলো স্পর্শক। আবার x1, y1 বিন্দুতে এই বক্রটার আমি কি করলাম? স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম। তাহলে একটা বিন্দুতে কোনো একটা বক্রের একটা বিন্দুতে কোনো একটা বক্রের কয়টা স্পর্শক থাকতে পারে? একটাই। তাহলে আমি ধরে নিছি একটা স্পর্শক আর একটা বের করলাম, তার মানে তারা আলাদা না, তারা একই। ঠিক আছে? তার মানে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1 যা সরলরেখা, x1 প্লাস y1 ইজ ইকুয়াল টু a স্কয়ার, এই সরলরেখা কিন্তু সেম। স্পর্শক তো একটা সরলরেখা, তাই না? তাহলে কি কন্ডিশন হোল্ড করবে? এই যে x1 বাই l ধরি এখানে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু আমরা এখানে ওই যে b2 বাই a2 বাই a1 ও করতে পারো বা a1 বাই a2 ও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দুটি সরলরেখা সমান্তরাল হলে দুটি সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে কি কন্ডিশন? a2 বাই a1, তারপরে ইজ ইকুয়াল টু b2 বাই b1, b2 বলতে y1
বাই হচ্ছে b1 বলতে m ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে স্কোয়ার বাই হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো এই দুইটা রাশি যদি নেই তাহলে x1 হয়ে যাচ্ছে স্কোয়ার l আর y1 হয়ে যাচ্ছে m স্কোয়ার সরি স্কোয়ার m হচ্ছে x1 পেলাম আর হচ্ছে y1 পেলাম। এই x1 আর y1টাই কিন্তু আমরা স্পর্শক বিন্দু ধরছি, তাহলে এখানে স্পর্শক বিন্দু পেয়ে গেলাম, স্পর্শক বিন্দুটা পেয়ে গেলাম। স্পর্শক বিন্দুটা কত? স্কোয়ার এল কমা হচ্ছে স্কোয়ার এম। ঠিক আছে, এবার এই শর্তটা নির্ণয় করব। কি শর্ত? যে কোন শর্তে এই সরলরেখাটা এই বক্রকে বা এই বৃত্তকে স্পর্শ করবে। তাহলে আমরা বলতে পারি যে x1 y1 এই বিন্দুটা বিন্দুটি 2 নং বৃত্তে উপরিস্থিত, 2 নং বৃত্তের উপরিস্থিত, হ্যাঁ। তাহলে এই বিন্দুটা দিয়ে কি বৃত্তটা স্যাটিসফাই হবে? তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। x1 কত পেলাম বলো তো? a স্কোয়ার এল, তার মানে a স্কোয়ার এল তার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার এম তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি a টু দি পাওয়ার 4 এল স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। একটা স্কোয়ার উঠে যাবে, তাহলে স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে স্কোয়ার যদি কমন নিই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই যে শর্ত, এটাই কিন্তু শর্ত। তাহলে এ এল এম এর মধ্যে একটা সম্পর্ক স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এইটা হতে হবে। তাহলে কিন্তু সরলরেখাটা বক্রকে কি করবে? স্পর্শ করবে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবে 41 নম্বর একটা কোশ্চেন আছে যে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1, এই সরলরেখাটা ax এর পাওয়ার n প্লাস by হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 এই বক্রকে স্পর্শ করলে abcd এর মধ্যে কোন অপশনটা হবে? তার মানে বলছে যে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1 এই সরলরেখাটা এই বক্রকে স্পর্শ করলে কোন শর্তটা মেনটেন করবে বা কোন শর্তটা হবে। ঠিক আছে, কোন শর্তে এই সরলরেখাটা এই বক্রকে স্পর্শ করবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু অনেকটা বড় বড়, এইরকম টাইপের অঙ্কগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে। আমি নোটে সব লিখে দিচ্ছি, তার আগে এই অঙ্কটা আমরা সলভ করি একটু। ঠিক আছে, তো দেখো ফটফট করে বলে দিই। তাহলে এখানে বলছে যে এইটা হলো বক্রকে ধরে নাও, এই বক্রটা হচ্ছে এ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস বি ওয়াই হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর এই বিন্দুতে ধরে নিচ্ছি এইটা হলো স্পর্শক। তাহলে এইটা হলো স্পর্শক কোন বিন্দু? x1 y1 বিন্দু। তাহলে আমরা এখানে দুইটা সরলরেখা আর হচ্ছে তোমার বক্রটা লিখে নিই। lx প্লাস my ইজ ইকুয়াল টু 1, এটা হলো 1 নং সরলরেখা। আর এখানে বক্রটা হচ্ছে ax হোল টু দি পাওয়ার n প্লাস by হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2 নং বক্র। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক যে সরলরেখা সেই সরলরেখাটা 2 নং বক্র একই রকম লিখে নিব আগের অঙ্কটার মতো। 1 নং সরলরেখার 2 নং বক্রকে বলছে x1 y1 এই বিন্দুতে কি করে? স্পর্শ করে, এই বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ করে। তাহলে যদি স্পর্শ করে তাহলে সেটা একটা কি? স্পর্শক, তাই না? তাহলে এবার 2 নং থেকে আমরা কি করবো বলতো? 2 নং থেকে আমরা 2 নং এ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো। স্পর্শকের সমীকরণ তাহলে x1 2 নং এ বলছে x1 y1 বিন্দুতে সমীকরণ নির্ণয় করব। তাহলে এবার তো আর আগের মতো করে যাবে না, তাহলে আমাদের এই বক্র থেকে তোমার dy dx নির্ণয় করবে, তারপর এই ফর্মুলাটাই বসাবে y y1 বাই x x1 ইজ ইকুয়াল টু dy dx এট দ্য পয়েন্ট হচ্ছে x1 y1। এগুলো সব বসাবে, এগুলো dy dx কোথা থেকে নির্ণয় করবে? এখান থেকে নির্ণয় করে এখানে ক্যালকুলেশন করবে। দেখবে ক্যালকুলেশন করার পরে না y1 এর পাওয়ার লাস্ট লাইনটা আমি লিখছি যেটা স্পর্শকের সমীকরণ b টু দি পাওয়ার n y প্লাস x এর সহগটা আগে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এটা লিখি x1 এর পাওয়ার n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার n x প্লাস y1 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1 b টু দি পাওয়ার n y ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে 3 নং সরলরেখা পাবো। তাহলে এই যে এটা হলো স্পর্শকের সমীকরণ। তাহলে 1 আর 3 এরা হচ্ছে অভিন্ন, 1 আর 3 এরা অভিন্ন, অভিন্ন। যদি তারা অভিন্ন হয় তাহলে এই যে এখানে x এর সহগ কি আছে? x1 এর পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n, আর এখানে x এর সহগ কি আছে? l, তাই না? বাই হচ্ছে l ইজ ইকুয়াল টু এখানে y এর সহগ কি আছে? y1 এর পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার n, এখানে y এর সহগ কি আছে? m, তাহলে m ইজ ইকুয়াল টু এখানে 1 বাই 1। তাহলে আমরা এটার সাথে এটা নেই, তাহলে এখানে x1 এর পাওয়ার n মাইনাস 1 l a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু l। এখানে আমরা কি করব? x1 এর পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n নিচে একটা a দিয়ে ভাগ করে দিব, এদিকেও তাই করব। তাহলে দেখো তো এখানে x1 এর পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 তার উপরে চলে গেল পাওয়ারটা, তাহলে মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখানে a x1 এর পাওয়ার চলে গেল n মাইনাস 1, তাহলে l মাইনাস a। তাহলে এখান থেকে a x1 পাবো কত?
L/A হোল টু দি পাওয়ার 1/n-1। একইভাবে একইভাবে আমি যদি by1 বের করতে চাই, তাহলে দেখো by1 মানে কি, এই দুইটা থেকে নিব। তাহলে একই রকম করে l এর জায়গায় m আছে, তাহলে l এর জায়গায় আগে m হবে। আর এখানে a টু দি পাওয়ার n এর জায়গায় b টু দি পাওয়ার n আছে, তার মানে নিচে হয়ে যাবে b, আর পাওয়ার কিন্তু সেম থাকবে 1/n-1। তাহলে ax1 এর ভ্যালু বের হলো, by1 এর ভ্যালু বের হলো। এখানে শর্তটা নির্ণয় করার জন্য যে জিনিসটা করতে হবে, যে x1, y1 এই যে বিন্দুটা কোথায় আছে, এই বিন্দুটি বলছে যে 2 নং যে বক্র, সেই বক্রে উপরিস্থিত। তাহলে এই যে 2 নং বক্রে যদি উপরিস্থিত হয়, তাহলে এই বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে। তার মানে a x1 এর পাওয়ার n প্লাস b y1 এর পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। তাহলে a x1 তো পেয়ে গেলাম কত, এই যে l/a পাওয়ার হচ্ছে 1/n-1 তার পাওয়ার n, তার মানে আমি লিখতে পারি l/a পাওয়ার হচ্ছে n-1 প্লাস m/b পাওয়ার হচ্ছে n/n-1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় শর্ত। তাহলে এখানকার কোন অপশনটা হবে, এখানকার বলছে ডি নাম্বার অপশনটা হবে। এই শর্তটা কিন্তু মেনটেন করছে, ঠিক আছে। দেখো এরপরে কতগুলো জিনিস না মনে রাখতে হবে, যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এগুলো অঙ্ক কিন্তু যদি তুমি শর্তটা নির্ণয় করো বেশ অনেকটা বড় হবে। তাই এগুলো অঙ্ক আমি বলবো যে তুমি মুখস্থ করে যদি নিতে পারো তাহলেই হবে। তাহলে সরলরেখাটা দেখবে, আর হচ্ছে বক্রটা দেখবে। এখানে যেমন এ বি সি ডি চারটা কোশ্চেন আছে, এখানে চারটা কোশ্চেনের জন্য একটাই সরলরেখা বলছে, এই ধরনের সরলরেখা lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখা বলছে যদি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এই বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে এই শর্তটা মেনটেন করে। এইটা মুখস্থ করবে, এই যে বক্সেরটা, যে এই সরলরেখাটা এই যে বৃত্তকে স্পর্শ করবে কোন শর্তে, এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার যদি হয়। আর যদি অধিবৃত্তকে স্পর্শ করে, তাহলে বলছে এই সরলরেখাটা অধিবৃত্তকে স্পর্শ করবে এই শর্তে, এ এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন এল। আর যদি উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার। আর যদি পরাবৃত্তকে স্পর্শ করে, জাস্ট প্লাস আর মাইনাসের ক্ষেত্রে দেখো জাস্ট তফাৎ আছে, প্লাস হলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। 2 নম্বর সরলরেখাটা একটু আবার আলাদা। কি বলছে যে y ইজ ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস এ সেক আলফা সরলরেখা এই বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 হবে। এই যে ছোট ছোট ব্যাপারগুলো বক্স করে এগুলো কিন্তু মনে রাখবে। 3 নম্বর কোশ্চেনটা আমি বলেই দিলাম, করেও দিলাম, lx প্লাস my ইজ ইকুয়াল টু 1 সরলরেখা ax হোল টু দি পাওয়ার n প্লাস by হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 এই বক্রকে স্পর্শ করবে যদি এই কন্ডিশনটা হোল্ড করে, l/a হোল টু দি পাওয়ার n বাই n-1 প্লাস m/b হোল টু দি পাওয়ার n/n-1 ইজ ইকুয়াল টু 1। আর 4 নম্বর কোশ্চেনটা একটু অপশনটা মুখস্থ করতে অসুবিধা হয়, কিন্তু অপশনগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে যে কোন অপশনটা হবে। ঠিক আছে, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। এই সরলরেখাটা বলছে এক্স এর পাওয়ার এম ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন বক্রকে স্পর্শ করবে যদি এই যে বড় এই শর্তটা মেনটেন করে। এটা কি করে বুঝবে, এটা কি করে বুঝবে, দেখো তোমাদের কিন্তু এইভাবে কোশ্চেন দেওয়া আছে, দেখো যেটাতে বড় অনেক কিছু দেওয়া থাকবে সেটাই কিন্তু অ্যান্সার, মনে রাখবে এইভাবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস এইভাবে মনে রাখতে হবে। এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি সরলরেখা এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন বক্রকে স্পর্শ করলে কোন শর্তটা মেনটেন করবে, ডি নাম্বার অপশনটা হবে। মনে রাখবে যেটা অপশন সব থেকে বেশি যে দেওয়া কিছু থাকবে ওইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু ছোট ছোট আছে, দেখো এইভাবেই কিন্তু কোশ্চেন গুলো টুকে দিবে ওরা। এগুলো কিন্তু কমন কোশ্চেন। আমরা যে বিষয়টা জানবো সেটা হলো y ইজ ইকুয়াল টু এফ এক্স বক্রে কোনো সরলরেখা অবিলম্ব হওয়া সত্য। যেভাবে আমরা স্পর্শকের ক্ষেত্রে করছিলাম সেইভাবেই কিন্তু আমরা কিন্তু অবিলম্ব কোনো একটা সরলরেখা কোনো একটা বক্রের শর্তটা কিন্তু দেখাবো। ঠিক আছে, তো একটা অঙ্ক করে দিই। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1। তাহলে কোনো একটা সরলরেখা বক্রটা এখানে দিয়ে দিছে অধিবৃত্ত, পার্টিকুলার একটা বক্র। বলছে এই সরলরেখাটা এই অধিবৃত্তের উপর অভিলম্ব হলে প্রমাণ করতে বলছে al³ প্লাস 2al m স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার। তাহলে এই সরলরেখাটা এই বক্রে অভিলম্ব হলে যেটা তোমাকে প্রমাণ করতে দিছে সেটা কিন্তু শর্ত। এই শর্তে এই সরলরেখাটা এই অধিবৃত্তের উপর লম্ব হবে। তো কি করে দেখাবো দেখো, তাহলে তোমাকে কিন্তু একদম অ্যাকুরেট ছবি না আঁকলেও চলবে। ঠিক আছে, তুমি যা জিনিসটা বুঝলেই হলো। ধরে নাও এটা হলো বক্র, সেই বক্রটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে এটা কিন্তু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের ছবি না, কিন্তু এটা তাহলে আঁকতে লাগতো মূলবিন্দু টিন্দু অনেক কিছু, তো ব্যাপারটা বোঝো। তাহলে বলছে এই সরলরেখাটা এই অধিবৃত্তের উপর অভিলম্ব হলে কোনো একটা পার্টিকুলার বিন্দু থাকতে হবে বক্রটার উপর। ধরে নাও x1, y1 বিন্দুতে এই সরলরেখাটা এই অধিবৃত্তের উপর অভিলম্ব। তাহলে যদি এটা স্পর্শক হয়, ধরে নাও এটা স্পর্শক, এটা যদি স্পর্শক হয়, তাহলে স্পর্শকের উপর যে লম্ব সরলরেখাটা থাকে সেই লম্ব সরলরেখাটাকে আমরা অভিলম্ব বলবো।
তাহলে অভিলম্ব এখানে তোমাকে দিয়ে দিছে যে lx প্লাস my, এই সরলরেখাটা এই অধিবৃত্তের উপর অভিলম্ব, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে, এটা তোমাকে দেখাতে হবে। তো আমরা কি করে নিব, প্রথমে আমরা ধরে নিব বা প্রদত্ত যেগুলো আছে ওগুলো লিখে নিই। প্রদত্ত lx প্লাস my ইজ ইকুয়াল টু 1, এটা একটা সরলরেখা। এবার বক্রটা কত, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা হলো বক্র। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে এক যে সরলরেখা 1 নং, সেই সরলরেখাটা 2 নং অধিবৃত্তের বা 2 নং বক্রের অধিবৃত্তের লেগে 2 নং অধিবৃত্তে আমরা ধরে নিচ্ছি যে x1, y1 বিন্দুতে অভিলম্ব ধরে নিলাম। এবার আমরা কি করব, 2 নং বক্রে x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, 2 নং থেকে আমাদের মাইনাস dx dy বের করতে হবে। সেই জন্য 2 নংকে আগে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে 2y dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 4a। তাহলে এই 2 দিয়ে 4 কাটবে, 2 থাকবে, তাহলে এখানে পাচ্ছি dy dx, dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2/y। তাহলে আমার যেহেতু dx dy লাগবে, উল্টালাম এই সাইডটা, তাহলে এই সাইডটা উল্টাতে হবে y/2। তাহলে মাইনাস আমাদের অভিলম্বের প্রবণতা মাইনাস dx dy লাগে, তাই উভয় দিকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। 2a হবে কিন্তু, এখানে 2a, এটা উঠে নেই a। অতএব আমরা লিখে দেব যে x1, y1 এই যে বিন্দুতে 2 নং অধিবৃত্তের অভিলম্বের সমীকরণ। তো আমরা জানি একদম ফর্মুলাটা বসাবো একদম, y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু মাইনাস dx dy অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে x1, y1। তাহলে এখানে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু এই যে মাইনাস dx dy বের হয়ে গেছে কত, মাইনাস y বাই হচ্ছে 2a। তাহলে y এর জায়গায় y1 আর x এর জায়গায় x1। যেহেতু x এর এখানে কোনো টার্ম নেই, সেজন্য y এর জায়গাটায় বসবে শুধুমাত্র y1 বাই হচ্ছে 2a। তাহলে এবার কোণাকুণি গুণ করি, এই সাইডটায় গুণ করলে হয়ে যাচ্ছে 2ay মাইনাস 2ay1 ইজ ইকুয়াল টু মাইনাস এই সাইডটা গুণ করি y1x প্লাস x1y1। তাহলে এই সাইডটা আগে নিয়ে আসি, এই যে এই টার্মটা এদিকে নিয়ে আসি, তাহলে আসলে কি হবে y1x প্লাস 2ay ইজ ইকুয়াল টু এই টার্মটা ওইদিকে নিয়ে যাই 2ay1 প্লাস x1y1, ঠিক আছে। তাহলে এই যে এদিকে হচ্ছে আমাদের এই ফর্মে সাজাবো ax প্লাস by ইজ ইকুয়াল টু c, এই ফর্মে সাজাবো। x এর সহগ পেয়ে গেলাম, সেটা হলো y1, তার মানে এটা হলো a, আর y এর সহগ 2a, y ইজ ইকুয়াল টু এই দুইটার থেকে কমন যায় y1, তাহলে 2a প্লাস x1 এটা পড়ে থাকলো, এটার নাম 3 নং ইকুয়েশন দেই। তাহলে দেখো 3 আর 1 কিন্তু অভিন্ন, কারণ x1, y1 বিন্দুতে কোনো একটা বক্রের একটাই অভিলম্ব থাকতে পারে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম এই সরলরেখাটা এই বিন্দুতে অভিলম্ব, তারপর আবার এই বিন্দুতে এই বক্রের অভিলম্বের সমীকরণটা নির্ণয় করলাম, তার মানে 1 আর 3 কিন্তু অভিন্ন। তাহলে 1 আর 3 অভিন্ন হলে কোন কন্ডিশন হোল্ড করবে, তাহলে 1 আর 3 অভিন্ন, তাহলে x এর সহগ এখানে y1 বাই হচ্ছে 1 নং এর x এর সহগ l, তাহলে এখানে দিয়ে দিলাম l ইজ ইকুয়াল টু এখানে y এর সহগ কত 2a, তাহলে 1 নং এর y এর সহগ হচ্ছে m বাই হয়ে যাবে m, তাহলে 3 নং এর c বলতে c1 বলতে এখানে y1 2a প্লাস x1 বাই হচ্ছে কত, এটা হয়ে যাবে 1। এই তিনটা রেশিও থেকে, অনুপাত থেকে তোমার x1 আর y1 এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই যে প্রথমটা আর তৃতীয়টা নেই, তার মানে আমি বলতে চাচ্ছি y1l ইজ ইকুয়াল টু y1 2a প্লাস x1 বাই হচ্ছে 1। তাহলে এখানে দেখো y1 কাটবে, তাহলে এখানে কি পাবো, 2a প্লাস x1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/l। তাহলে এখানে x1 পাবো হচ্ছে 1/l মাইনাস হচ্ছে 2a, তাহলে লসাগু যদি l নেই তাহলে 1 মাইনাস 2al, এটা কিন্তু x1। এবার যদি আমি প্রথমটা আর এই যে দ্বিতীয়টা নেই, এই সাইডটা আমি করছি, আবার y1 বাই হচ্ছে l ইজ ইকুয়াল টু হচ্ছে 2a বাই হচ্ছে m, তাহলে আমি কি লিখতে পারি y1 ইজ ইকুয়াল টু 2al বাই হচ্ছে m। তাহলে x1ও পেয়ে গেলাম, y1ও পেয়ে গেলাম। তাহলে শর্তটা কি করে নির্ণয় করব,
তাহলে x1 আর y1টা এই দিকটা লিখে নিলাম, ঠিক আছে। তাহলে শর্তটা বের করব কি করে, বলছে x1, y1 এই বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটি সেটা 2 নং যে অধিবৃত্ত, সেই 2 নং অধিবৃত্তের উপরিস্থিত, তাই না? যে বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব অঙ্কন করলাম সেই বিন্দুটা তো অ্যাকচুয়ালি অধিবৃত্তের উপরিস্থিত। যদি এই বিন্দুটা অধিবৃত্তের উপরিস্থিত হয় তাহলে এই বিন্দু দিয়ে কি হবে, অধিবৃত্তের সমীকরণটা স্যাটিসফাই হবে। তার মানে y এর জায়গায় y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a x1 এর x এর জায়গায় x1 বসবে, তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দেবো। তাহলে y1 এর স্কোয়ার মানে হচ্ছে 2al বাই m, তার মানে 2al বাই হচ্ছে m তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a x1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 2al বাই হচ্ছে l। তাই এখানে কি পাচ্ছি, 4a l স্কোয়ার বাই হচ্ছে m স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এর নিচে এলটা লিখলাম ইন্টু 1 মাইনাস 2al। তাহলে এই 4a স্কোয়ার হবে এখানে, হ্যাঁ 4a স্কোয়ার হবে। তাহলে 4 এর সাথে এখানে একটা 4 কাটবে, a একটা কাটবে, তাহলে এখানে পাবো হচ্ছে al কিউব, তাই না? এইটা দিয়ে গুণ করে al কিউব ইজ ইকুয়াল টু m স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2al। m স্কোয়ার দিয়ে এটা গুণ করলাম আর l দিয়ে এখানে গুণ করলাম, তাহলে এইদিকে গুণ করলে পাচ্ছে হচ্ছে m স্কোয়ার মাইনাস 2al m স্কোয়ার। তাহলে al কিউব ইজ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 2al m স্কোয়ার। তাহলে এই পার্টটা এদিকে নিয়ে আসলে হয়ে যাবে al কিউব প্লাস 2al m স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার। এইটাই কিন্তু তোমাকে প্রুভ করতে বলছে, আর প্রুফটা হচ্ছে ওই সরলরেখাটা ওই বক্রের উপর কোনো একটা বিন্দুতে অভিলম্ব হলে এই কন্ডিশনটা হোল্ড করে, এটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের কতগুলো অঙ্ক কিন্তু মনেই রাখতে হবে, নাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো যদি এমসিকিউ এর জন্য করতে থাকো তাহলে কিন্তু মোটামুটি 4-5 মিনিট একটু লেগে যাবে যদি খুব স্পিডে করো। কাজেই এই ধরনের অঙ্কগুলো ভালো হয় যে মুখস্থ করে নিতে, হ্যাঁ মুখস্থ করে নিলে কিন্তু ভালো হয়। তা আমি কতগুলো সরলরেখা আর কতগুলো বক্র দিচ্ছি সেগুলো কিন্তু মুখস্থ করে নিবি। তো নোট 1 নাম্বার কি বলছে যে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1 সরলরেখায় অধিবৃত্তের জন্য, যেটা আমি একটু আগে করালাম। তোমরা এই জিনিসটা জাস্ট মনে রাখবে, সরলরেখাটা আর বক্রটা কিন্তু মনে রাখবে, আর রেজাল্টটাও মনে রাখতে হবে। al কিউব প্লাস 2al, এটা কিন্তু l, হ্যাঁ m স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার, একটু আগে প্রমাণ করলাম। এবার যদি এই একই সরলরেখাটা বক্রটা চেঞ্জ করে দেয় যে l স্কোয়ার এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অধিবৃত্তের জায়গায় পরাবৃত্ত দেয়, তখন ফর্মুলাটা হয়ে যাবে a স্কোয়ার l স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রকে কাজে লাগায় তোমাকে ধরে নাও দিল যে lx প্লাস my ইজ ইকুয়াল টু 1, এই যে সরলরেখাটা একই দিল, আর তোমাকে পরাবৃত্তটা দিল এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1 পরাবৃত্তে। তখন তোমার ফর্মুলাটা কি হবে দেখো, একই রকম না, এই যে স্কোয়ারের জায়গায় 9 আছে আর বি স্কোয়ারের জায়গায় 4 আছে, তাহলে পরাবৃত্তে, হ্যাঁ পরাবৃত্তে অভিলম্ব হলে এই সরলরেখাটা কোন সূত্র মেনটেন করবে, এ স্কোয়ার বাই এল, এ স্কোয়ার বাই এল স্কোয়ার, স্কোয়ার বলতে 9, তাহলে উপরে হয়ে যাবে জাস্ট 9, নিচে হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় কত আছে 4, তাহলে 4 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যোগ তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার যোগ করে তারপরে কি হোল স্কোয়ার করতে বলছে, তার 9 আর 4 যোগ করতে বলছে, তো 9 আর 4 13, 13 এর স্কোয়ার মানে হচ্ছে 169। এইভাবেও কিন্তু কোশ্চেনগুলো দিতে পারে, ঠিক আছে। এটা হলো 3-4 নং। এটা খুব ইম্পর্টেন্ট যে একটা সরলরেখা, হ্যাঁ কোন ধরনের সরলরেখা, ax বাই 3 এটা মনে রাখবে, ঠিক আছে, প্লাস by বাই 4 ইজ ইকুয়াল টু সি। এই সরলরেখা বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হচ্ছে উপবৃত্ত। বলছে উপবৃত্তে তার আগে এগুলো একটু বক্স করে দিই লাল দিয়ে, লাল কালি দিয়ে, তাহলে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, উপবৃত্তে অভিলম্ব কোন শর্তটা মেনটেন করলে, বলছে 5c ইজ ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার হয়। তোমরা জানো মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রতা আমরা কিভাবে বের করি, এর ভ্যালুটা হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু উৎকেন্দ্রতা বের করি, ঠিক আছে। আর 5 নাম্বার আরো মনে রাখবে যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার,
এটা হচ্ছে সমাপরাবৃত্ত। সমাপরাবৃত্তে বলছে টি বিন্দুতে, এটা কিন্তু স্টেটমেন্টটাই মনে রাখবে, স্টেটমেন্ট দিয়ে কিন্তু এমসিকিউ গুলো আসে। টি বিন্দুতে অভিলম্ব, টি বিন্দুতে অভিলম্ব তাকে তাকে পুনরায় টি ড্যাশ, হ্যাঁ এটা কিন্তু টি ড্যাশ কোটেশনের মধ্যে রাখি, বিন্দুতে ছেদ করলে, বিন্দুতে ছেদ করলে একটা কন্ডিশন হোল্ড করে। কি কন্ডিশন বলছে? টি কিউব আর টি, এইটা বিন্দু আর এই বিন্দুর মধ্যে একটা সম্পর্ক, টি কিউব ইন্টু টি ড্যাশ, এদের গুণফলটা হয়ে যাবে -1। এইখানে কিন্তু এই রেজাল্টটা জাস্ট মনে রাখবে, টি কিউব আর টি ড্যাশ এদের গুণফলটা হয়ে যাবে -1। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু এই -1টা কিন্তু দেওয়া থাকে না, তো এইটা তোমার মনে রাখতে হবে। এরপরে যে নোটটা বলছি সেই নোটটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। মনে রাখবে যে দুটি বক্র, হ্যাঁ দুটি বক্র বলছে যদি পরস্পর পরস্পর লম্বভাবে ছেদ করে, পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে দুইটা বক্র লম্বভাবে ছেদ করে, তাহলে একটা কন্ডিশন হোল্ড করে, যেহেতু তারা লম্বভাবে ছেদ করে মানে একটা কি থাকবে বলতো, অন্তত একটা ছেদ বিন্দু থাকবে। তাহলে ছেদ বিন্দু আমরা যদি x1, y1 ধরি, তাহলে বলছে ফর্মুলাটা এইভাবে মনে রাখবে যে প্রথম বক্রের x1, y1 বিন্দুতে প্রবণতা প্রবণতা গুণন দ্বিতীয় বক্রের ওই একই বিন্দুতে যে প্রবণতা বের হবে তাদের গুণফল যদি -1 হয়। কি বললাম? আমরা সরলরেখার ক্ষেত্রে যে জিনিসটা শিখছি এইটাই কিন্তু বক্রের ক্ষেত্রে শিখবো। সরলরেখার বলছে দুইটা সরলরেখা পরস্পর লম্ব কখন হবে? তখন তাদের প্রবণতার গুণফল হয়ে যাবে -1। এইখানেও ঠিক একই কনসেপ্টটা বক্রের ক্ষেত্রে ভাববে। বক্রের ক্ষেত্রে একটা ছেদবিন্দু থাকবে জাস্ট, সেই জন্য বলছে প্রথম বক্রের x1, y1 বিন্দুতে প্রবণতা, দ্বিতীয় বক্রের x1, y1 বিন্দুতে প্রবণতা, এই দুইটার গুণফল -1 হয়ে যাবে। ধরে নাও এইটা একটা বক্র y is equal to fx, আর এইটা একটা বক্র y is equal to 5x। তাহলে দুইটা বক্র বলছে কোন কন্ডিশনে লম্বভাবে ছেদ করবে। তাহলে দেখো দুইটা বক্রের এখানে ছেদবিন্দু দেখতে পাচ্ছ, ছেদবিন্দু আমি ধরে নিলাম x1, y1। বলছে একটা কন্ডিশন হোল্ড করলে, কি কন্ডিশন? যদি তারা ছেদ করে আর ছেদবিন্দুতে 1 নং, এই ধরে নাও এটা হলো একটা বক্র 1 নং, এটা হলো 2 নং, বা প্রথম বক্র, এটা দ্বিতীয় বক্র। প্রথম বক্রে আমি যদি x1, y1 বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, তাহলে এইটা হয়ে গেল প্রথম বক্রের স্পর্শক। আর এই যে পরেরটা বক্র মানে দ্বিতীয় যে বক্রটা, এইটা যদি স্পর্শক হয়, তাহলে বলছে যে দুইটা বক্র পরস্পর লম্ব হবে। কি করে বুঝবো? যদি তাদের এই যে স্পর্শক দুইটা কি আঁকা? সরলরেখা আঁকা। যদি তাদের সরলরেখা বা স্পর্শক দুইটা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে দুইটা সরলরেখা কখন 90 ডিগ্রি কোণ তৈরি করে? যখন তাদের প্রবণতার গুণফল -1 হয়। তাহলে প্রথম বক্রের প্রবণতা কোন বিন্দুতে পাবো? x1, y1 বিন্দুতে। আর দ্বিতীয় বক্রের প্রবণতা কোন বিন্দুতে পাবো? x1, y1 বিন্দুতে। সেই জন্য ফর্মুলাটা বলছে যে প্রথম বক্রের x1, y1 বিন্দুতে প্রবণতা আর দ্বিতীয় বক্রের একই বিন্দুতে প্রবণতার গুণফল যদি -1 হয়, ঠিক আছে? তাহলে আমরা বলে দিব যে দুটি বক্র পরস্পর লম্বভাবে ছেদ করে। এইখানে দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে x³ - 3x y² + 2 = 0 এবং y³ - 3x² y + 2 = 0 বক্র দুটি ড্যাশ, বলছে ড্যাশের জায়গায় কোনটা হবে? হ্যাঁ, 389 পেজ বের করবে এশিয়ানদের বইটা। পরস্পর ছেদি নয়, পরস্পর 1 বিন্দুতে ছেদ করে কিন্তু লম্বভাবে নয়, পরস্পর লম্বভাবে ছেদ করে এবং এদের কোনোটি নয়। তাহলে পরস্পর লম্বভাবে ছেদ করলে দুইটা বক্র আমাদের কি কন্ডিশন হতে হয় সেটা আমরা জানি। তো প্রথমে আমরা বক্র দুইটা লিখে নিব, তারপর ABCD অপশনগুলো আসি। তাহলে এই প্রদত্ত বক্র দুইটা লিখে নিলাম। তোমরা কি করবে যে প্রথম বক্রের আর দ্বিতীয় বক্রের ছেদ বিন্দুটা ধরে নিবে। তাহলে আমরা ধরে নিই যে 1 ও 2 নং এর ছেদ বিন্দু, ধরি কথাটা লিখি, ছেদ বিন্দু হচ্ছে x1, y1।
তাহলে আমরা প্রথমে কি করব যে 1 নং থেকে dy dx টার্মটা বের করব। তাহলে 1 নং থেকে যদি dy dx টার্মটা বের করো না, তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে x কিউবের সাপেক্ষে ডেরিভেটিভ করলে x কিউবের ডেরিভেটিভ করলে কি হবে? 3x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 3 হলো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে রাখবো আর x y স্কয়ার এই টার্মটা হচ্ছে ইউবি ফর্মুলা ইউজ করব। তাহলে x কে রাখবো আর y স্কয়ারকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2y, আর যেহেতু y ফাংশন করলাম dy dx প্লাস এবার y স্কয়ারকে রাখবো আর x এর ডেরিভেটিভ কত হয়? 1 হবে ইজ ইকুয়াল টু হচ্ছে 0, কারণ কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 আর লিখলাম না। তাহলে 3টা কিন্তু ভাগ করে দেওয়া যায়, এখানেও 3 আছে এখানেও 3, 3 দিয়ে ভাগ করলে কি করে থাকবে? x স্কয়ার মাইনাস দিয়ে গুণ করে দেয়, তাহলে মাইনাস 2xy আগে পরে লিখলাম dy dx মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে এইটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এই সাইডে পড়ে থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2xy dy dx। তাহলে এখান থেকে আমরা dy dx টার্মটা পাবো, dy dx টা পাবো হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই হচ্ছে 2axy, হ্যাঁ 2xy। যেহেতু আমাদের বিন্দুতে বের করতে বলছে প্রবণতা, তাহলে প্রথম বক্রের প্রবণতা মানে স্পর্শকের প্রবণতা এটা কোন বিন্দুতে? x1, y বিন্দু পাবো কত? x1 স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই 2x1 y1 এটা পাবো 2 নং। তাহলে 2 নং থেকেও একই রকম এটা বের করবে, 2 নং থেকে বের করবে, ঠিক আছে? একই রকম করে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার পর দেখবে এই রেজাল্ট আসবে dy dx এটা বের করবে। তারপর পয়েন্টটা যেভাবে আমি 1 নংটার ক্ষেত্রে বের করলাম বের করবে, দেখবে এরকম আসবে 2x1 y1 বাই হচ্ছে y1 স্কয়ার মাইনাস x1 স্কয়ার এই টার্মটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আমরা কি করব? এই যে 1 নং এর প্রবণতাটা পেয়ে গেলাম, 2 নং থেকে এই বিন্দুতে প্রবণতা পেয়ে গেলাম, সেই প্রবণতা দুইটার গুণফল এখন দেখি তো কত হচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি এইটার গুণফল আর এইটার গুণফল কত হবে সেটা আমরা লিখব। তাহলে x1 স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই হচ্ছে 2x1 y1 গুণন হচ্ছে উপরে দেখো 2x1 y1 বাই y1 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তাহলে এদের গুণফল মানে এটার সাথে এটা কাটবে আর এটার সাথে এটা তখনই কাটবে যদি একটা মাইনাস কমন নেই, তার মানে -1 পাচ্ছি। তার মানে এখান থেকে বলা যায় যে 1 আর 2 এই যে বক্র দুইটা দিয়ে দিয়েছে সেই বক্র দুটি পরস্পর লম্ব, হ্যাঁ পরস্পর লম্বভাবে ছেদ করে। কি করে? ছেদ করে, ঠিক আছে? লম্বভাবে ছেদ করে। তাহলে এখানে কোন অপশনটা হতো? হবে এই যে সি নাম্বার অপশনটা হবে, ঠিক আছে? তাহলে পরস্পর লম্বভাবে ছেদ করে, কারণ দেখিয়ে নিলাম প্রথমে যে তাদের প্রবণতা দুইটার কোনো একটা পার্টিকুলার বিন্দুতে সেটা লম্বভাবে ছেদ করে। এবার যদি বি নাম্বার অপশনটা এরকম থাকতো যে পরস্পর 1 বিন্দুতে ছেদ করে কিন্তু লম্বভাবে, হ্যাঁ লম্বভাবে, তাহলে কিন্তু এই অপশনটা হতো। কারণ বলতো এই বিন্দুটা কিন্তু ছেদ বিন্দু, কোনো বিন্দু যদি দুইটা বক্রের ছেদ বিন্দু হয় তার মানে এই বিন্দুটা এই বক্রের উপরও থাকতে হবে, এই বক্রের উপরও থাকবে, এই বিন্দুটা এই বক্রের উপর আসে, এই বক্রের উপর আসে, কি করে বুঝবো? এই বিন্দু দিয়ে এই বক্রটাকে স্যাটিসফাই করাবে। দেখো 1 তার মানে x এর জায়গায় 1 y এর জায়গায় 1 বসালে এটা 1 পাচ্ছ, আর এখানে 2 যোগ করলে 3 হয় আর -3 যোগ করলে দেখো ডান পক্ষটা চলে আসে। তার মানে এই বিন্দুটা কিন্তু এই বক্রের উপর স্থিত আর এই বিন্দুটাও কিন্তু এই বক্রের উপর স্থিত, এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করে। তাহলে যদি বি নাম্বার অপশনটা এমন হতো যে পরস্পর 1 বিন্দুতে ছেদ করে, কিভাবে ছেদ করে? লম্বভাবে, তাহলে কিন্তু এই অপশনটা হতো। যেহেতু লম্বভাবে নয় বলছে তাহলে এই অপশনটা হবে না, আর এই বিন্দুটা কিন্তু ছেদ করে, তাহলে কোন অপশনটা এখানে অ্যান্সার হবে? সি নাম্বারটা, পরস্পর লম্বভাবে ছেদ করে, ঠিক আছে? এরপরে দেখো 43 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 388 পেজ বের করবে, 388 পেজ। কি বলছে? ax স্কয়ার প্লাস by স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এবং cx স্কয়ার প্লাস dy স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে কোন কন্ডিশনটা হোল্ড করবে তোমাকে এটা দেখাতে বলছে। আগের বার তোমাকে দেখাতে বলছে যে দুইটা বক্র কি পরস্পর লম্বভাবে ছেদ করে কি করে না, এবার বলছে ছেদ করে, তাহলে কোন কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে প্রদত্ত বক্র দুইটা লিখে নিলাম আর ধরে নিলাম এদের যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুটা হচ্ছে x1, y1। তাহলে শর্ত মতে কি দেওয়া আছে? শর্ত মতে বলা আছে যে প্রথম বক্র আর দ্বিতীয় বক্র ছেদ বিন্দুতে পরস্পর লম্ব, হ্যাঁ? তার মানে প্রথম বক্রের x1, y1 বিন্দুতে প্রবণতা, এটা প্রথম বক্রের প্রবণতা dy dx কোন বিন্দুতে? x1, y1 বিন্দুতে গুণন দ্বিতীয় বক্রের প্রবণতা বলতে হচ্ছে dy dx এট দা পয়েন্ট হচ্ছে x1, y1 এদের যে গুণফল সেটা দেওয়াই আছে -1। তাহলে এই 3 নংটা কিন্তু শর্ত মতে দেওয়া আছে, এটা প্রথম বক্রের প্রবণতা আর এটা হচ্ছে দ্বিতীয় বক্রের প্রবণতার গুণফলটা -1 দেওয়া আছে। তাহলে প্রথম বক্র থেকে আমরা dy dx টার্মটা বের করব আর দ্বিতীয় বক্র থেকে আমরা কিন্তু dy dx টার্মটা বের করব। তাহলে 1 নং থেকে dy dx টার্মটা বের করার জন্য কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? x এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা রাখলাম, x স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x প্লাস b টা হলো কনস্ট্যান্ট বাইরে রাখলাম আর y স্কয়ার ডেরিভেটিভ 2y dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে 2 টাকে তুলে দিলাম কারণ 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে ax প্লাস by dy dx ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু dy dx টার্মটা পেয়ে যাব কত? -ax বাই হচ্ছে by। তাহলে একই রকম না, তোমরা সিমিলারলি বা একইভাবে তোমরা কিন্তু 2 নং থেকে দেখো একই রকম ইকুয়েশন আছে, এর জায়গায় যা সি আর বি এর জায়গায় ডি, তাহলে ইকুয়েশনটা কি হবে? dy dx টা কি হবে? যে মাইনাস এর জায়গায় যদি সি থাকে তাহলে মাইনাস সি এক্স আর বি এর জায়গায় যদি ডি থাকে তাহলে dy হবে, তাই না? তাহলে 3 নং থেকে কি পাবো? 3 নং থেকে মানে এই শর্ত মতে dy dx এট দা পয়েন্ট x1, y1 কোন বক্রের? প্রথম বক্রের। তাহলে প্রথম বক্রের প্রবণতা কি আছে? -ax বাই by, তাহলে এখানে বসালে -ax1 বাই by1
গুণন দ্বিতীয় বক্রের প্রবণতা এটা dy dx at the point x1 y1, তার মানে মাইনাস ax1 বাই হচ্ছে by1, এদের গুণফল -1, এটা দেওয়া আছে। তাহলে এবার মাইনাসে সরি এটা না cx হবে, হ্যাঁ cx আর এটা হচ্ছে dy, তাহলে উপরে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাচ্ছে ac(x1) স্কোয়ার বাই হচ্ছে bdy1 স্কোয়ার। তাহলে বুঝতে পারলে এটা কিন্তু ভুল লিখছি, cx1 বাই dy1, কারণ এটা দ্বিতীয় বক্রের প্রবণতা এটা is equal to -1। তাহলে এখান থেকে আমি লিখলাম যে ac(x1) স্কোয়ার is equal to মাইনাস bdy1 স্কোয়ার। এটাকে একটা ইকুয়েশন নাম দিই 4 নম্বর। এখনো কিন্তু প্রমাণটা আসেনি, তাহলে আমরা 1 আর 2 এর ছেদবিন্দু কত ধরে নিছি বলতো, x1, y1। তাহলে এই বিন্দুটা 1 নং আর 2 নং এর উপর স্থিত। তাহলে আমরা কি বলতে পারি যে x1, y1 এই বিন্দুটি, হ্যাঁ বিন্দুটি ছেদবিন্দু, তো তাহলে 1 এর উপরেও আছে আর 2 এর উপরেও আছে, তাহলে 1 আর 2 নং এর উপরিস্থিত। তাহলে 1 আর 2 এর যে উপরিস্থিত হয়, তাহলে এই বিন্দু দিয়ে 1 আর 2 স্যাটিসফাই করবে, তার মানে ax1 স্কোয়ার প্লাস by1 স্কোয়ার, x এর জায়গায় x1, y এর জায়গায় y1, তাহলে এটা একটা ইকুয়েশন নাম দিয়ে হচ্ছে 5। তারপরে cx1 স্কোয়ার প্লাস dy1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা 6 দেই। তো আমরা কি করব, এই 5 নং থেকে 6 নং বিয়োগ করি, বিয়োগ করে কি পাবো, তা 5 নং এর ax1 স্কোয়ার প্লাস by1 স্কোয়ার মাইনাস হবে, তাহলে মাইনাস cx1 স্কোয়ার মাইনাস dy1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 কত হয়ে যায় 0। তাহলে এই দুইটা থেকে কমন কি যায় x1, তাহলে এখানে লেখা যাবে a মাইনাস cx1 এর হোল স্কোয়ার প্লাস x1 স্কোয়ার, আর এই দুইটা থেকে কি কমন যাবে y1, তাহলে b মাইনাস dy1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই সাইডটা আমরা a মাইনাস cx1 স্কোয়ার রাখলাম, আর এইটা ওইদিকে নিয়ে গেলাম মাইনাস b মাইনাস dy1 স্কোয়ার, তাহলে এটা ইকুয়েশন দিয়ে 7। ঠিক আছে 7, এইটা ওইদিকে নিয়ে গেলাম, এইটা আসলো। তাহলে আমরা কি করবো, 7 নং ভাগ হচ্ছে 4 নং করবো। 7 নং কি আছে, বাম পাশে a মাইনাস সি x1 স্কোয়ার বাই ভাগ কোন ইকুয়েশনটা করছি 4 নং, যেটা বের করলাম কন্ডিশন থেকে ac x1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এইটা 7 নং এর ডান দিকে কি আছে মাইনাস b মাইনাস ডি y1 স্কোয়ার, বাই হয়ে যাবে কত মাইনাস বিডি y1 স্কোয়ার। তাহলে এটা কাটলো, এটা কাটলো, এটা কাটবে, তাহলে এখানে a মাইনাস সি বাই এসি ইজ ইকুয়াল টু b মাইনাস ডি বাই বিডি। এটা থাকলে সেপারেট করে দাও, a বাই এসি করলে a কাটবে 1 বাই সি, মাইনাস সি বাই এসি করলে 1 বাই এ থাকবে ইজ ইকুয়াল টু বি বাই বিডি করলে 1 বাই ডি থাকবে, মাইনাস ডি বাই বিডি করলে 1 বাই বি থাকবে। কিন্তু এটা অপশনে নেই, সেজন্য কি করব, এই 1 বাই ডি কে এদিকে নিয়ে আসবো, আর 1 বাই সি যা আছে এখানে রাখলাম, তাহলে 1 বাই ডি এদিকে আসলে মাইনাস, আর মাইনাস 1 বাই এটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই বি। তাহলে এটাকে যদি আমি উল্টাই লিখি, মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই সি মাইনাস 1 বাই ডি। এইটা হবে শর্ত, ঠিক আছে। তাহলে কোন অপশনটা হবে, ডি নাম্বার অপশনটা। এগুলো মুখস্থ করে নিবে। তাহলে বি আর সি কিন্তু গোলযোগ হবে, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, মাইনাসটার ক্ষেত্রে কিন্তু সঠিক, ঠিক আছে। 1 বাই এ মাইনাস 1 বাই বি ইজ ইকুয়াল টু 1 বাই সি মাইনাস 1 বাই ডি, এগুলো মুখস্থ করে নিবে, প্লাসটা আর মাইনাসটা কিন্তু দেখে নিবে একবার, ঠিক আছে। দেখো এই নোটটা কিন্তু মনে রাখবে তো, নোট থেকে কি কোশ্চেন আসে সেটা দেখালে বুঝতে পারবে। কি বলছে যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 1 এবং সি এক্স কিউব প্লাস ডি ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 1, বক্র দুইটা, আগেই কিন্তু এই বক্র দুইটা ছিল কিন্তু এখানে স্কোয়ার ছিল, তাই না, স্কোয়ার ছিল, এবার কিন্তু কিউব আছে, 3 আছে পাওয়ার। আচ্ছা, পরস্পর লম্বভাবে ছেদ করলে এই কন্ডিশনটা মনে রাখবে যে এসি ইন্টু বি মাইনাস ডি হোল কিউব, বি মাইনাস ডি তার পাওয়ার হচ্ছে 4/3 প্লাস বিডি এর গুণ আকারে আছে এ মাইনাস সি এর হোল টু দি পাওয়ার 4/3। এই কন্ডিশনটা হোল্ড করে। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসে, একটা কোশ্চেন দেখালে বুঝতে পারবে। দেখো তোমরা 389 পেজ বের করবে, বের করার পর এই যে কোশ্চেনটা এইভাবে আসে যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 1 এবং সি এক্স কিউব প্লাস ডি ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 1, বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে এসি ইন্টু বি মাইনাস ডি হোল টু দি পাওয়ার কে প্লাস বিডি ইন্টু এ মাইনাস সি হোল টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু 0। তবে কে এর ভ্যালু কত, 1/4, 1/2, 3/4, 4/3। তাহলে এখানে কি হবে 4/3, ডি নাম্বার অপশনটা, জাস্ট স্টেটমেন্টটা মনে রাখলে হবে। দেখো একটু আগে না তোমাদের অভিলম্বের ক্ষেত্রে এই কোশ্চেনটাও কিন্তু আমি বলে দিছি। দেখো এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার সমাপরাবৃত্তে টি বিন্দুতে অভিলম্ব পুনরায় টি ড্যাশ বিন্দুতে যদি ছেদ করে, তাহলে টি কিউব টি ড্যাশ এটা কত হবে বলছে, এটা -1 হবে। আমার পুরোনো ভিডিওতে কিন্তু এটা প্রমাণ করে দিছি, তো তোমরা জাস্ট স্টেটমেন্টটা মনে রাখবে, ঠিক আছে। এরপর যে জিনিসটা আমরা শিখবো যে একটা সরলরেখার ছেদিতাংশ আকার বলতে আমরা কি বুঝি, ক্লাস 11 ছিল যে কোনো সরলরেখাকে যদি আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই আকারে নিয়ে আসতে পারি, তাহলে সেটাই কিন্তু সরলরেখার ছেদিতাংশ আকার। এবং সরলরেখার ছেদিতাংশ আকার যদি তুমি ছবি আঁকতে চাও, বলছে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে সরলরেখার ছেদিতাংশ আকারটা এইভাবে যদি তুমি দাও, তাহলে এইটা হয়ে যাবে এক নং সরলরেখাটা। এবং এখানে একটা জিনিস জানতে হবে যে এক্স অক্ষের ছেদিতাংশ কোনটা, এক্স অক্ষের ছেদিতাংশ, এক্স অক্ষের ছেদিতাংশ বলতে আমরা কি বুঝি, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে কত একক দূরে ছেদ করছে। হ্যাঁ, তাহলে এক্স এর নিচে এ যেটা থাকবে না, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স এর নিচে যেটা থাকবে সেটা, তার মানে এখানে এ একক দূরে ছেদ করছে, তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ হলো এ একক। এবং ছেদ বিন্দু যদি আমি এই বিন্দুটা নির্ণয় করতে চাই, যদি এ নাম দিই, তাহলে এ কমা 0 হবে। তাহলে এবং ছেদ বিন্দু, ছেদ বিন্দুর স্থানাঙ্ক,
ছেদবিন্দুর স্থানাঙ্ক সেটা কত হয়ে যাবে? a,0 a,0। আবার একই রকম যদি আমি বলি যে y অক্ষের ছেদিতাংশ কত? y অক্ষের ছেদিতাংশ বলছে y অক্ষের ছেদিতাংশ, তাহলে মূলবিন্দু থেকে y অক্ষের ধনাত্মক দিকে যত একক দূরে এটা কি করছে? সরলরেখাটা ছেদ করছে, সেটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ, তার মানে b একক। এটা b একক, y এর নিচে যেটা থাকবে সেটা লিখে দিবে, y এর নিচে যেটা, এখানে কিন্তু অবশ্যই প্লাস থাকতে হবে। হ্যাঁ, এবং একটা কথা আর একটু বলে নিই যে এ বি এখানে আমি কিন্তু ধনাত্মক ধরেই করছি, ঠিক আছে? আর ঋণাত্মক হলে তাহলে ছবিটা অন্যদিকে হতো, ঋণাত্মক। যদি এর বিটা নেগেটিভ হতো তাহলে নিচের দিকে হতো, তাহলে ছবিটা এরকম হতো। তার বুঝতে হবে দুইটা অক্ষকে কি করছে? ছেদ করছে। আমি এ বি কিন্তু অবশ্যই এখানে লিখে দিই যে ধনাত্মক ধরেই কিন্তু করছি। ছবিটা যেহেতু আমি এভাবে আঁকছি, তাহলে বি বিন্দুর এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে? বি যদি নাম দিই বিন্দুটা, তাহলে এখানে হয়ে যাবে 0,b ওয়াই অক্ষের উপর, তাহলে 0,b। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লাস 11 এর জিনিসপত্র, তো একটু হালকা বলে দিলাম। এইখান থেকে কি কোশ্চেন আসে দেখো, কি বলছে? √x প্লাস √y প্লাস ইজ ইকুয়াল টু √a বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অক্ষ দুটিতে ছেদিতাংশ দুটি সমষ্টির মান কত? আমি একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিলাম, পেজ নাম্বার 388 পেজ বের করবে, 52 নম্বর কোশ্চেনটা। ধরে নাও এটা হলো বক্রটা, ঠিক আছে? এটা হলো বক্রটা, এখানে বক্রটা এক্সাক্ট না আঁকলেও হবে, ব্যাপারটা জাস্ট ক্লিয়ার করবে যে √x প্লাস √y ইজ ইকুয়াল টু হচ্ছে √a। বলছে এই বক্রের যে কোনো বিন্দুতে ধরে নাও এই বিন্দুটার একটা স্থানাঙ্ক থাকবে, তাই সেই স্থানাঙ্কটা আমি ধরে নিলাম x1, y1। এই বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করা যায়, এইভাবে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, যে স্পর্শকটা x অক্ষ আর y অক্ষকে কি করছে বলতো? ছেদ করছে। বলছে যদি এভাবে ছেদ করে তাহলে এই যে মূলবিন্দু থেকে এক্স অক্ষে কত দূর একক ছেদ করছে সেটার দূরত্ব বের করো, আর মূলবিন্দু থেকে ওয়াই অক্ষে কত একক দূরে ছেদ করছে সেই দূরত্বটা বের করো। এই দূরত্ব দুইটার সমষ্টি কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু এটা বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের বক্রটা লিখে নেওয়া, প্রদত্ত যে বক্র থাকবে সেই বক্রটাকে লিখে নেওয়া, এবং সেই বক্রে সেই বক্রে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো। তাহলে আমরা কি করব? ধরে নিলাম স্পর্শ বিন্দুটা হলো, যেটা স্পর্শকের সমীকরণ বের হবে, সেই স্পর্শক বিন্দুটা হলো x1, y1। এই বিন্দুতে 1 নং বক্রের স্পর্শকের সমীকরণটা আমরা বের করব, যে স্পর্শকের সমীকরণটাকে আমরা ছেদিতাংশ আকারে কনভার্ট করব। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এই x1, y1 বিন্দুতে x1, y1 বিন্দুতে 1 নং যে বক্রটা আছে সেই বক্রের কি বের করব? স্পর্শকের সমীকরণ। কোন ফর্মুলা ব্যবহার করে? y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু dy dx এট দ্য পয়েন্ট x1, y1। এই ফর্মুলায় আমরা কিন্তু স্পর্শকের সমীকরণটা বের করব। তাহলে এখানে অজানা কি? এখানে হচ্ছে dy dx, এটা কোথা থেকে পাবো? এখান থেকে। তাহলে এরকম আমি অনেক অঙ্কের ক্ষেত্রে dy dx বের করে পয়েন্ট বের করে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করছি। তো তোমরা এখানে মাঝখানে ক্যালকুলেশন করবে, dy dx বের করবে, বের করার পর এই পয়েন্ট বের করবে, বের করে দেখবে এই যে স্পর্শকের সমীকরণটা যদি আমি ছেদিতাংশ আকারে কনভার্ট করি, ছেদিতাংশ আকারে মানে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, কারণ এই সরলরেখাটা উভয় অক্ষকে ছেদ করছে, আর ছেদ বিন্দুর মধ্যে মানে এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব যোগফল বের করতে বলছে, সেই জন্য স্পর্শকের সমীকরণটা আমি ছেদিতাংশ আকারে নিয়ে যাব। তার মানে এইরকম পাবে x বাই a x1 রুট ওভার প্লাস y বাই রুট ওভার a y1 ইজ ইকুয়াল টু 1। এই আকারটা পাবে স্পর্শকের সমীকরণটা। ছেদিতাংশ আকারে যদি নিয়ে যাও তাহলে স্পর্শকের যে সমীকরণটা পাবে এই আকারটা পাবে। আমি কিন্তু মাঝখানে অনেকগুলো লাইন স্কিপ করে দিলাম, এগুলো কিন্তু বাড়িতে করবে, আর যদি না পারো তাহলে আমার পুরনো যে ভিডিও আছে সেখানে এগুলো দেখে নিবে, প্রমাণগুলো প্রত্যেকটাই করা আছে। এবার এই যে আকারটায় চলে আসলো, সেই আকারে এক্স অক্ষে যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি কিন্তু প্রমাণটা দিয়ে দিব পুরানো ভিডিও থেকে, ঠিক আছে? তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ এখানে কত বের হলো? এক্স অক্ষের ছেদিতাংশ বের হলো হচ্ছে রুট ওভার এ এক্স ওয়ান, এত একক। আর ওয়াই অক্ষের ছেদিতাংশ সেটা √ a y1 এত একক। তোমাকে যেটা বের করতে বলছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই যে দুইটা অক্ষের ছেদিতাংশ আকারে যে নিয়ে গেলাম সরলরেখাটা, অক্ষ দুটিতে ছেদিতাংশ দুইটা সমষ্টি, মানে শর্ত মতে তোমাকে নির্ণয় করতে বলছে যে √ a x1 প্লাস √ a y1 এর যোগফলটা কত। তাহলে এখানে দেখো তো, √ a x1 কে আমি লিখতে পারি √ a ইন্টু √x1 প্লাস এখানেও একই কাজ করবো, √ a ইন্টু √y1। একটু দেখা গেল না? এই যে ঠিক আছে, এই যে √a(x1) কে আমি লিখলাম √ a ইন্টু √x1 প্লাস √a(y1) কে লিখলাম √ a ইন্টু √y1। তাহলে এখান থেকে একটা জিনিস কমন, যে √ a কমন, তাহলে পড়ে থাকবে √x1 প্লাস √y1। এবার √x1 প্লাস √y1 এটা আবার কত? এটা বলছে √ a। কেন √ a? কারণ বলছে এই বক্রের উপরিস্থিত একটা বিন্দু কত? x1, y1। তাহলে যদি স্যাটিসফাই করাই, সিদ্ধ করাই, তাহলে এখানে কি হবে? √x1 প্লাস √y1, এই ভ্যালুটা সবসময় কত পাবো? √ a পাবো। তাহলে √ a ইন্টু √ a গুণ করলে a হবে, আর a হলো একটা ধ্রুবক।
তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে ধ্রুবক। ঠিক আছে? তার মানে এই বক্রের যে কোনো বিন্দুটা আমরা x1, y1 বিন্দু ধরে নিলাম, তারপরে যে স্পর্শকের সমীকরণটা পাবো, যেটা যদি ছেদিতাংশ আকারে নিয়ে যায়, তাহলে ছেদিতাংশ দুইটার সমষ্টির মান হয়ে যাবে ধ্রুবক। বোঝা গেছে? এই পার্টের লাস্ট আজকে অঙ্ক যেটা করব সেটা হলো 19 নাম্বারটা। কি বলছে? x এর পাওয়ার 2/3 প্লাস y এর পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 4। বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এই যে যখনই এই ধরনের লেখাগুলো থাকবে, স্পর্শকের অক্ষ দুটি বলতে x অক্ষের অক্ষ, y অক্ষের মধ্যবর্তী ছিন্ন অংশ, মানে তার মানে এই যে স্পর্শকটা x অক্ষ এবং y অক্ষকে দুই অক্ষকে ছেদ করছে। তাহলে 19 নাম্বার কোশ্চেনটা 389 পেজ বের করবে 19 নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে? তাহলে ধরে নাও এটা হলো বক্রটা, ধরে নিলাম বক্রটা। সেই বক্রটা এখানে কত আছে? বক্রটা হচ্ছে x এর পাওয়ার 2/3 প্লাস y এর পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 4। এবার তোমাকে বলছি এই বক্রের একটা পার্টিকুলার বিন্দু ধরলাম x1, y1। একটা বিন্দুতে এই যে স্পর্শকটা এইভাবে গেল, সেই স্পর্শকটা যদি এইভাবে যায়, তাহলে x অক্ষ আর y অক্ষে এত একক দূরে দূরে ছেদ করছে, এত একক দূরে, এত একক দূরে, এই যে এত দূরত্ব আর এই দূরত্বটা ছেদ করছে। বলছে এই ছেদ বিন্দু স্থানাঙ্ক। এবার কি বলছে কোশ্চেনটা ভালো করে বুঝো। বলছে এই বক্রের যে কোনো বিন্দুতে, এখানে বিন্দুটা কত ধরলাম? x1, y বিন্দুতে স্পর্শক অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। মধ্যবর্তী ছিন্ন অংশ বুঝতে পারছো? এই সরলরেখাটা বৃহৎ, তাহলে মধ্যবর্তী ছিন্ন অংশ বলতে এই যে এটুক অংশের দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলছে, মানে এই যে এটুক ডট ডট করে দিচ্ছে, এটুক দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলছে। তার জন্য এই বিন্দু স্থানাঙ্ক দরকার আর বি বিন্দু স্থানাঙ্কটা দরকার। তাহলে এ বিন্দু স্থানাঙ্কের জন্য তোমাকে আবার মূল বিন্দু থেকে কত একক দূরে ছেদ করছে সেটা দরকার। আবার বি বিন্দু স্থানাঙ্কের জন্য তোমার কিন্তু মূল বিন্দু থেকে কত একক দূরে ছেদ করছে সেটা দরকার। সেই জন্য আমরা প্রদত্ত বক্রটাকে লিখে নেব প্রথমে। প্রদত্ত বক্রটা কত? প্রদত্ত বক্র হচ্ছে x এর পাওয়ার 2 টু দি পাওয়ার 3, x এর পাওয়ার 2/3, ভুল বললাম, y এর পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি স্পর্শ যে বিন্দু বা স্পর্শক বিন্দু সেটা কিন্তু হচ্ছে কি লিখছি? স্পর্শবিন্দু লিখি। স্পর্শবিন্দু এখানে ধরে নিলাম x1, y1। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই স্পর্শবিন্দু x1, y1 এই বিন্দুতে আমরা 1 নং বক্রের স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তাহলে স্পর্শকের সমীকরণ যদি নির্ণয় করি, তাহলে কোন ফর্মুলায় নির্ণয় করব? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু dy dx এট দ্য পয়েন্ট, হ্যাঁ, x1, y1। দেখবে স্পর্শকের সমীকরণটা স্যাটিসফাই করে টোরে যখন তুমি ছেদিতাংশ আকারে নিয়ে আসবে, তখন তার আকারটা এরকম দাঁড়াবে x বাই 4 ইন্টু x1 এর পাওয়ার 1/3 প্লাস y বাই 4 ইন্টু y1 এর পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 1। এই আকারটা স্পর্শকের সমীকরণে নিয়ে আসবে। তাহলে এটা 2 নং দিই। তাহলে দেখো তো x অক্ষের ছেদ বিন্দু স্থানাঙ্ক কত? x অক্ষের ছেদিতাংশ, যদি আমি বলি x অক্ষের ছেদিতাংশ কত, তাহলে x অক্ষের ছেদিতাংশ মানে x এর নিচে যেটা থাকবে a আকারে সেটা, তাহলে 4 ইন্টু x1 এর পাওয়ার 1/3। এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক যদি বলি, তার মানে a বিন্দুতে স্থানাঙ্ক যদি বলি, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, তার মানে a, 0। তাহলে a বলতে এখানে 4x1 এর পাওয়ার 1/3 কমা হচ্ছে 0। আবার y অক্ষের যদি আমি ছেদিতাংশ বলি, তাহলে y এর নিচে যেটা থাকবে সেটা 4 ইন্টু y1 এর পাওয়ার 1/3 এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে b বিন্দুর স্থানাঙ্ক 0, b বলতে এখানে 4y1 এর পাওয়ার 1/3। তাহলে তোমাকে এই ছিন্ন অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মানে ab এর দূরত্বটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ab মানে কি? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব, ফর্মুলা কি? রুট ওভার এই যে x2 মাইনাস x1, তার মানে 0 মাইনাস 4x1 এর পাওয়ার 1/3 তার হোল স্কয়ার প্লাস 4y1 এর পাওয়ার 1/3 মাইনাস 0 তার হোল স্কয়ার। এইবার এখানে 0 মাইনাস 4x1 পাওয়ার হচ্ছে 1/3, তার মানে এইটা থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 স্কয়ার মানে 16, x1 এর পাওয়ার হয়ে যাবে 2/3 প্লাস এখানে 0টা বাদ দাও, তাহলে 4 স্কয়ার মানে 16, তাহলে y1 এর পাওয়ার হয়ে যাবে 2/3। তাহলে এখান থেকে কমন যায় হচ্ছে 16, তাহলে x1 এর পাওয়ার 2/3 প্লাস y1 এর পাওয়ার 2/3। এই যে x1 এর পাওয়ার 2/3 আর y1 এর পাওয়ার 2/3 সেটা বলছে 4। কারণ কি বলতো? এখানে না একটু ভুল লিখছি, ইকুয়েশনটা কিন্তু ভুল লিখছি, এটা কিন্তু 4 হবে। হ্যাঁ, প্রদত্ত যে বক্রটা 4 ছিল, 1 না, এটা একটু কারেকশন করে নিও। আচ্ছা 4, কারণ কি বলতো? কারণ x1, y1 বিন্দুটা এই বক্রের উপর স্থিত, তাহলে এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করাবে, তার মানে x1 এর পাওয়ার 2/3 প্লাস y1 এর পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু 4 হবে। তাহলে যদি 4 হয়, তাহলে এখানে 4 ষোলং 64, আর 64 মানে জানো 8 বের হবে, আর 8 একটা ধ্রুবক। তাহলে এর অ্যান্সারটা কি হবে? যে বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য বলছে ধ্রুবক। ঠিক আছে? তোমরা বাড়িতে একই রকম ভাবে এই অঙ্কটা করার চেষ্টা করবে। 44 নাম্বার 388 পেজ। আর একটা অঙ্ক তোমাদের বলে দিই, যেটা কিন্তু একটু ইম্পর্টেন্ট টাইপ, সেটা হলো 40 নাম্বার 477 পেজে দেখবে এই কোশ্চেনটা করে দেওয়া আছে। ঠিক আছে? 477 পেজ বের করবে, 477 পেজে কিন্তু এই কোশ্চেনটা করে দেওয়া আছে। এই যে 477 পেজ, এই কোশ্চেনটা কিন্তু করে নিবে। তাহলে নেক্সট দিন পার্ট 4 একটা ছোট্ট ভিডিও দিয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো শেষ করবো। ঠিক আছে?